আচ্ছা, তো যারা আছো সেখানে আমি একটা সামারি দিই। যেটা বলছিলাম যে দেখো, শুধুমাত্র এই সার্কিটটার এই যে একটা কোর রেজিস্ট্যান্স বলো বা এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্সটা বলো, বা যেখানে এই প্যারামিটার যেটাই নাও না কেন, সেটা প্রাইমারি সাপেক্ষে একটা ভ্যালু 159 কিলো ওহম। এটা যদি সেকেন্ডারিতে রেফার হতো তাহলে আমার সবগুলো ভ্যালুকে এ স্কোয়ার দিয়ে ভাগ করা লাগতো। তো অর্থাৎ দুইটা মান হয়ে যাচ্ছে। তো আমরা যখন ট্রান্সফরমারটাকে ধরো পেলাম হাতে, এখানে লেখা থাকলো আরসি, তারপর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট এক্স এম, তো এই মানগুলো কি প্রাইমারি সাপেক্ষে নাকি সেকেন্ডারি সাপেক্ষে? তো বারবারই একটা অসুবিধা হচ্ছে। তো এই জন্য বলছিলাম যে পার ইউনিট সিস্টেমে নিয়ে গেলে এই সমস্যাটা আর থাকে না। কেন? কারণ প্রাইমারি মানে পার ইউনিট সিস্টেমে নিলে রেফার টু প্রাইমারি হোক বা রেফার টু সেকেন্ডারি হোক, প্রত্যেকটা মান একই আসে। তো এটা একটা প্রুফ দরকার যে এই যে বললাম একই আসে, কেমনে আসে দেখো। এই মানটা হচ্ছে যেটা তোমরা পেয়েছো রেফার টু প্রাইমারি। এখন যদি এই আর থেকে তোমাদের পার ইউনিটে কনভার্ট করতে হয়, তাহলে যেহেতু এটা রেফার টু প্রাইমারি, তাইলে প্রাইমারির বেজ ইম্পিডেন্সের সাপেক্ষে ভাগ করতে হবে। তো প্রাইমারির বেজ ইম্পিডেন্স কি হবে? প্রাইমারি বেজ ভোল্টেজ ডিভাইড বাই 20 কেভিএ। সুতরাং পার ইউনিট হবে প্রাইমারি সাপেক্ষে অ্যাকচুয়াল মান ডিভাইডেড বাই প্রাইমারির বেজ মান। তো আমরা পেয়েছি 49.69, এটা ক্যালকুলেশন করেই পাবা। এখন দেখি যে এটা যদি সার্কিটটা পুরো সেকেন্ডারি সাপেক্ষে হতো তাহলেও কি এই মানটাই আসে নাকি। তো সেটা আমরা কিভাবে পেলাম? আগে বলি যে সেকেন্ডারি সাপেক্ষে মানটা কত, সেটা হচ্ছে 159/a², একটা মান পাবো। আর সেকেন্ডারি সাপেক্ষে বেজ মানটা কত? 240 বেজ ভ্যালু ফর সেকেন্ডারি, এন্ড এস বেজ তো সেম, তাহলে 240² 20,000। এখন যদি এটাকে আমি আবারও পার ইউনিটে কনভার্ট করতে চাই, তাহলে সেকেন্ডারির সাপেক্ষে যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই সেকেন্ডারির যে বেস ভ্যালু, সেটাকে যদি আমি ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি আবারও 49.69ই পাচ্ছি। অর্থাৎ এটা পুরোটা সার্কিট প্রাইমারিতে রেফার হোক বা সেকেন্ডারিতে রেফার হোক, এদের পার ইউনিট সার্কিট দুটোই একই হবে। বুঝা গেছে? তো ধরো তোমাকে বললো প্রাইমারি সাপেক্ষে পার ইউনিট বের করো, সেকেন্ডারি সাপেক্ষে পার ইউনিট বের করো। তুমি প্রাইমারি সাপেক্ষে পুরোটা বেস টেস্ট দিয়ে ভাগ করে যে মানগুলো পাবা, হুবহু একই সার্কিট সেকেন্ডারি সাপেক্ষে পেয়ে যাবা। ঠিক আছে? তো দুইবার বের করতে হয়ই না। এটা আর কি, মানে এই অঙ্কটাতে এটাই দেখাতে বলছিলাম যে জাস্ট এটা নিয়ে যদি করো তাহলে তো পেলাই। বাকি প্রত্যেকটা ভ্যালু নিয়ে তোমরা নিজের নিজের ট্রাই করে দেখতে পারো, দেখবা ওই যে যেটা 2.4 এ যেটা যে মানগুলা পাও, প্রাইমারি সাপেক্ষেও একই মান আসবে, সেকেন্ডারি সাপেক্ষেও একই মান আসবে। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি যে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। কি? ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, তো এটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা একদম মুখস্থ রাখবো। ভোল্টেজ রেগুলেশন বা ভিআর, এটা সমান কি? এটা সমান হচ্ছে, সেকেন্ডারিটা চিন্তা রাখবা, সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারি নো লোড মাইনাস ফুল লোড ডিভাইডেড বাই ফুল লোড। সেকেন্ডারির নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে? যদি পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বলে তাহলে পুরোটাকে 100 দিয়ে গুণ করে দিব, গুণ করে পার্সেন্টটা বলে দিব। এই যে দেখো, ভোল্টেজ রেগুলেশন সমান কি? সেকেন্ডারির নো লোড ভোল্টেজ মাইনাস সেকেন্ডারির ফুল লোড ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারির ফুল লোড ভোল্টেজ ইনটু 100। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা একদম মুখস্থ রাখবা ইকুইভ্যালেন্ট সার্কিটটা। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি একটু মনে করো তাহলে কি ছিল বলো তো? এখানে একটা পথ ছিল, এখানে একটা রিঅ্যাকট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রিঅ্যাকট্যান্স ছিল, এই ছিল সেকেন্ডারি, আর এই ছিল প্রাইমারি, তাই না? জি ম্যাম। তো যেহেতু এটা সেকেন্ডারির সাপেক্ষে, তো এটা আমরা মানে রেফার টু সেকেন্ডারি রাখি, মানে এখানে ভিএস টা দেই। ঠিক আছে? এখানে যদি ভিএস দেই তাহলে এগুলো সবকিছু সেকেন্ডারি সাপেক্ষে। আর এখানে কি হবে বলতো? এখান দিয়ে ভিএস যাচ্ছে আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আইএস। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে ভিপি বাই এ, আর কারেন্টটা হবে এআইপি। এটা মুখস্থ রাখতে বলছিলাম। ঠিক আছে? এটা হচ্ছে ভিপি বাই এ, আর এটা হচ্ছে এআইপি।
এখন খেয়াল করে দেখো, যখন কোনো লোড নাই, যখন এই জায়গাটা খালি, তখন কিন্তু এই ব্রাঞ্চটাও খালি, তখন আসলে এই দুই প্রান্তে কোন ভোল্টেজটা চলে আসে বলতো? এই দুই প্রান্তের ভোল্টেজটাই চলে আসে। ঠিক আছে, চলে আসলে অর্থাৎ যখন কোনো লোড নাই তখন ভিএস নো লোড, মানে ওপেন সার্কিট ভোল্টেজটা কত? এখানে ওপেন সার্কিট ভোল্টেজটা এই দুই প্রান্তের ভোল্টেজটাই। তুমি যদি হচ্ছে এখানে দুটো ভোল্টমিটার লাগাও, দুটো প্রান্ত লাগাও, তাহলে এখানে তো মাঝখানে কিছু নাই, সুতরাং এই দুই প্রান্তের ভোল্টেজটাই সে পেয়ে যাবে, অর্থাৎ ভিপি বাই এ পেয়ে যাবে। আর যদি তুমি লোড টোড দাও, ফুল লোড একেবারে যতটুকু রেটেড লোড সেটা যদি দাও, তাহলে দেখা যাচ্ছে এখানে ভিপি বাই এ আসতেছে, বাট কিছু ড্রপ এখানে খাচ্ছে, এখানে ড্রপ খেয়ে বাকিটা এই জায়গায় আসছে। ঠিক আছে, তাহলে ভিএস ফুল লোড হবে, ফুল লোড আর কি, যেটাই ফুল লোড। তাহলে ভিএস ফুল লোড যদি আমাদেরকে বের করতে হয়, ধরো ভিপি বাই এ, সেটা থেকে আমরা বিয়োগ দিব কোন কোন ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ খায়, আর এই রেজিস্ট্যান্সের এই রিঅ্যাক্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ খায়, অর্থাৎ ভিপি বাই এ মাইনাস আইএস ইন্টু আর ইকুইভ্যালেন্ট এস মাইনাস আইএস ইন্টু জে এক্স ইকুইভ্যালেন্ট এস। এটা হচ্ছে ভিএস ফুল লোড। ভিএস নো লোড হবে ভিপি বাই এ, আর ভিএস ফুল লোড হবে ভিপি বাই এ থেকে এই দুইটা ইম্পিডেন্সে যে ড্রপটা খেলো সেটা। তারপর এই দুটা মান আমরা সলভ করে যেটা পাবো সেটা এখানে বসিয়ে দিব। বসানোর ক্ষেত্রে মাথায় রাখবা কি বসাবো, ম্যাগনিটিউডটা বসাবো, শুধু ম্যাগনিটিউড, অ্যাঙ্গেল গুলো বসাবো না। ডিভাইডেড বাই আবার ম্যাগনিটিউড ইন্টু 100%, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। মুখস্থ থাকবে। জি ম্যাম। ঠিক আছে, তো এটা কখন খাটবে? এটা যদি আমি যে সার্কিট, যেটা ধরো তুমি একটু আগে ট্রান্সফরমারে 159 কিলো ওহম 38.4 ওহম অ্যাকচুয়াল ভ্যালু পেয়েছো, অ্যাকচুয়াল যদি সার্কিট হয় তাহলে এটা। আর যদি সবগুলো মান পার ইউনিটে কনভার্ট করা থাকে, তাহলে সিম্পলি ভিপি পার ইউনিট মাইনাস ভিএস পার ইউনিট ডিভাইড বাই ভিএস, মানে তখন আর ভিপি বাই এ হবে না, ভিপি পার ইউনিট শুধুমাত্র। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটার আমাদের ম্যাথ থাকবে। ম্যাথটা দেখার আগে জাস্ট আমরা তিন ধরনের কেস দেখব। কি দেখব? ধরনের কেস। হ্যাঁ, তিন ধরনের একটু কেস দেখে ফেলি। হ্যাঁ, কখন ভোল্টেজ রেগুলেশন ধরো 0 হবে, বা কখন হচ্ছে গ্রেটার দেন 1 হবে, আর কখন লেস দেন 1 হবে। আমরা সিম্পলিফাইড ডায়াগ্রামটা আঁকি। সিম্পলিফাইড ডায়াগ্রামটা কেমন ছিল বলো তো? শুধু এটা না ছিল সিম্পলিফাইড ডায়াগ্রাম? জি ম্যাম। এটা ছিল কি বলতো? আর ইকুইভ্যালেন্ট এস, এটা হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট এস, জি আর এটা হচ্ছে ভিপি বাই এ, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তো এখন এই লোডের উপর ডিপেন্ড করে তিন ধরনের ফেজর ডায়াগ্রাম পাবো আমরা। আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি ফেজর ডায়াগ্রাম। ওকে, আমরা তিনটা কেস দেখব। একটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এরপর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আরেকটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তো আচ্ছা, এটা বোঝানোর আগে মনে করো তোমাদেরকে একটু করে হচ্ছে একটু আইডিয়া দিই। মনে করো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে। হ্যাঁ, সাপোজ এটা 2+3j বা 2+j3, এটা তুমি কিভাবে আঁকো বলো তো?
এটা হচ্ছে তোমার রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি তো অ্যাক্সিস। ম্যাম সবসময় নিচ্ছি। দেখো রিয়েল মানটা কত 2, তাহলে আমি রিয়েল বরাবর 1 ঘর যাব, 2 ঘর যাব। 2 তারপর ঘর। ইমাজিনারি মানটা কত 3, এখান থেকে 3 এক ম্যাম নিচের দিকে না? না নিচের দিকে না, যদি আমি -J3 বলতাম তাহলে নিচের দিকে হতো। ও হ্যাঁ, আচ্ছা তাহলে 1 ঘর ইমাজিনারি গেলাম, উপরে। 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, তাই না? তাহলে এই যে জি ম্যাম। ভেক্টরটা আমি পাচ্ছি এই পয়েন্টে, এটাই হচ্ছে 2 প্লাস J3। J3 জি ম্যাম। ওকে, আচ্ছা এখন মনে করো 2 প্লাস J3 তোমাকে আরেকটা বললো হচ্ছে সাপোজ 3 প্লাস J3 আবার, তখন সেটা কি হতো, আরেক ঘর গিয়ে এই 3 ঘরে উঠলাম, তখন সেটা হতো এরকম। এটা হচ্ছে 3 প্লাস J3, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখন যদি তোমাকে বলে যে দুইটা ভেক্টর আছে, মানে দুইটা আমার জটিল সংখ্যা আছে, এদেরকে যোগ করো, একটা মনে করো এটা, আর ধরো হচ্ছে আরেকটা হচ্ছে এইটা, তো বলো তো দুইটা আমাদের এরকম ভেক্টর রাশি যোগ করার টেকনিকটা কি? মানে আমরা কিভাবে কিভাবে দুইটা ভেক্টর যোগ করতে পারি? আই এর সাথে আই যোগ করবো, জে এর সাথে জে, এরকম না ম্যাম? জাস্ট এমনি দুইটা ভেক্টর দেখো, দুইটা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমরা পড়ি নাই? জি ম্যাডাম, পি স্কয়ার প্লাস। এই যে এরকম করতাম, তারপর হচ্ছে এখানে সামান্তরিকটাকে কমপ্লিট করতাম, করে কর্ণটা হতো হচ্ছে এদের যোগফল, মনে নাই? জি ম্যাম। ঠিক আছে, তো এটা তো একটা টেকনিক। আরেকটা কি হবে, সেকেন্ড ভেক্টরটাকে আমরা ধরে ফার্স্ট ভেক্টরের শীর্ষবিন্দুতে বসিয়ে দিব। কি বললাম, দুইটা ভেক্টর যদি আমাকে এরকম যোগ করতে হয়, তাহলে আমরা দ্বিতীয় ভেক্টরটাকে প্রথমটা শীর্ষবিন্দুতে বসিয়ে দিব। তাহলে দেখো দুইটা ভেক্টরের একটা করে মাথা খোলা, এর পাদবিন্দু খোলা আর এর শীর্ষবিন্দু খোলা, বা এর স্টার্টিং ইনিশিয়াল পয়েন্ট ফাঁকা আর এর এন্ডিং পয়েন্টটা ফাঁকা। পরে যদি হচ্ছে আমি এই দুইটা যোগ করে দিই, তাহলে আমি এদের লব্ধি পেয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটা দিয়ে শুধুমাত্র দুইটা না, যদি আরো এরকম অনেকগুলো থাকে, অনেকগুলো যোগ করা যায়। যেমন কিভাবে, মনে করো আরেকটা ভেক্টর আছে এরকম, তো সেই ভেক্টরটাকে আমি সরিয়ে এর মাথায় বসিয়ে দিব। তারপর যদি আরেকটা ভেক্টর থাকে এরকম, সেটাকে সরিয়ে আবার এটার মাথায় বসিয়ে দিব। আরেকটা যদি থাকে এরকম, সেটাকে নিয়ে এটার মাথায় বসিয়ে দিব। নিয়ে একদম যেটা শেষ মাথা খোলা আর একদম শুরুর মাথা যেটা খোলা, এই দুইটাকে যদি আমি যোগ করে দেই, যোগ করে তাহলে আমি যোগ করে সবগুলা দিব। ভেক্টরের যোগফলটা পেয়ে যাব। বুঝা গেছে? তাহলে এটা মাথায় থাকবে, যদি আমাকে কখনো দুইটা ভেক্টর যোগ করতে বলে, তাহলে আমি একটার শেষ মাথায় আরেকটাকে বসিয়ে দিব, তারপর প্রথমটা শুরুটা আর পরেরটা শেষটা যোগ করে দিব। ওকে, জি ম্যাম। এটা তো গেল যোগ। ওকে। আর মনে করো ধরো এই ভেক্টরটাকে যেমন আমরা প্রকাশ করতে পারি, এটা একটা মান আছে, এটা একটা মান ধরো আর, আর এটা যতটুকু কোণ করেছে সেটা হচ্ছে থিটা। তো এটাকে আমরা ধরো এরকম করে একটা ভেক্টরকে আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি। আরটা হচ্ছে ওর ভ্যালু, এই মানটা, দূরত্বটা, আর থিটাটা হচ্ছে ও কতটুকু অ্যাঙ্গেল করেছে। তো এখন যদি ধরো একটা ভেক্টর আছে আমার r1 θ1, তার সাথে যদি আমার আরেকটা ভেক্টর গুণ করতে হয় r2 θ2, এটা তো তাহলে কি হয় বলতো, এদের মানগুলা গুণ হয়, r1 r2 হয়, আর এদের অ্যাঙ্গেল গুলা যোগ হয়, θ1 প্লাস θ2 হয়। মাথায় থাকবে যে মানগুলা গুণ আর থিটা গুলা যোগ। ওকে, যোগ। আচ্ছা যেমন কি দেখো, যেমন মনে করো একটা ভেক্টর আছে আমাদের, কথার কথা। আচ্ছা দেখি বলো তো, এই যে ছবিটা দেখলে না, এই ছবিটাতে আমি এখানে 1 ঘর গেলাম আর এখানে 1 ঘর উঠলাম, এটা কি হবে বলো তো? 1 প্লাস 1 যে হবে না? 1
1 প্লাস 1j বা 1 প্লাস j। জি ম্যাম। কেন? কারণ রিয়েল মান 1, ইমাজিনারি মানও 1। আচ্ছা দেখো তো, যদি হচ্ছে আমি জি ম্যাম। শুধুমাত্র যে মানে এটা দেই, মানে কোনো রিয়েল মানই নাই, তাহলে কি হচ্ছে বলো তো? শুধু যে আসতেছে না? শুধু যে হবে। জি ম্যাম। ঠিক আছে, শুধু যে মানে কি, এর মানটা হচ্ছে 1 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা জি ম্যাম। আমরা একদম মুখস্থ করে ফেলবো। যে মানে কি? যে মানে হচ্ছে 1 অ্যাঙ্গেল 90। যে মানে কি? 1 ওয়ান অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। 90, এর মান হচ্ছে 1, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, শুধুমাত্র যে। ঠিক আছে, এখন দেখো কথার কথা, আমাদের একটা ভেক্টর আছে সাপোজ 2 অ্যাঙ্গেল 30, তাহলে সেটা কেমন হবে বলো তো? সেটার হচ্ছে উপরে ম্যাম। মানটা হবে ধরো 1 ঘর গেলাম, তারপর আবার 2 ঘর গেলাম, আর ধরো এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি টানলাম, এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল জি ম্যাম। 30 সাপোজ। ঠিক আছে, এখন যদি তার সাথে আমি মনে করো গুণ করি 1 অ্যাঙ্গেল 90, তাহলে কি হবে বলো তো? মানটা কি? 2 ম্যাম 2 তো থেকে যাবে, তাই টু না? টু এ থাকবে। জি ম্যাম, আর ওইটা আর যোগ হবে, অ্যাঙ্গেলটা হয়ে 120 যাবে ডিগ্রি হবে। 120 ডিগ্রি, তাই তো? জি ম্যাম। তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এটা যেটা ছিল সেটা তার অরিজিনাল পজিশন থেকে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তাই না? জি ম্যাম। বা আমি যদি আবার দেখাই, এটা তো 2 অ্যাঙ্গেল 30 ছিল, এটা তার অরিজিনাল পজিশন থেকে জাস্ট 90 ডিগ্রি ঘুরে গেল, তাই তো? জি ম্যাম। এটা হচ্ছে তাহলে 2 অ্যাঙ্গেল 30। দেখো এটা কিন্তু কোণ 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 থ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। 30, তার সাথে গুণ করা হচ্ছে 1 অ্যাঙ্গেল 90, তাই না? এখন 1 জি অ্যাঙ্গেল 90 মানে কি বলতো? জে না? তাহলে জে ইন্টু জি 2 ম্যাম। অ্যাঙ্গেল 30। কোনো ভুল আছে এটাতে? না ম্যাম। হ্যাঁ, তার মানে জে দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কি হবে? জাস্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি জিনিসটাকে 190 ডিগ্রি ঘুরে ফেলবো। একই রকম করে যদি মাইনাস জে দিয়ে গুণ করি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে দিকে ফেলবো। ঘুরে যাবে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলো, যে কোনো একটা ভেক্টরকে জে দিয়ে গুণ করা মানে জাস্ট তার ডিরেকশনটা 90 ডিগ্রি ঘুরিয়ে ফেলা, আর মাইনাস দিয়ে করলে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে যাবে। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে জে ইন্টু 2 অ্যাঙ্গেল 30, আর এটা হচ্ছে মাইনাস জে ইন্টু 2 অ্যাঙ্গেল 30। 30। ওকে, বা বলতে পারি 2 অ্যাঙ্গেল 30 টা যদি একটা ভেক্টর হয়, কথার কথা এ, তাহলে এটা হচ্ছে জে এ, আর এটা হচ্ছে মাইনাস জে ইন্টু এ। ওকে, ম্যাম আপনার কথা একটু বেজে আসলো, একবার বলেন। আচ্ছা ধরো এই ভেক্টরটা যদি আমি নাম দেই এ ভেক্টর, তাহলে ম্যাম আবার শোনা যাচ্ছে না, আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি? যদি 2 অ্যাঙ্গেল 30 যেটা এঁকেছি, সেটাকে যদি আমরা বলি এ ভেক্টর বা বি ভেক্টর, কোন একটা নাম দেই, জি। তাহলে সেটা যদি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায়, সেটা হবে জে এ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে হবে মাইনাস জে এ। ওকে, মাইনাস জে এ। ওকে ঠিক ম্যাম। আছে। আচ্ছা, এটা একবার মানে মাথায়, জাস্ট এই দুইটা জিনিস একবার মাথায় থাকলে তোমার কাছে ভোল্টেজ রেগুলেশনটা কোনো ব্যাপারই না। কি কি জিনিস মাথায় রাখবো? যে যদি থাকে গুণ থাকে, তাহলে রোটেট বাই 90 ডিগ্রি, রোটেট বাই 90 ডিগ্রি, কোন দিকে? কাউন্টার ক্লকওয়াইজ, বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। আর যদি আমাকে কখনো যোগ করতে হয়, সাম করতে হয়, তাহলে কিভাবে করবো বলো তো? ওই যে এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট যোগ করে, ফার্স্ট এরটার এন্ড আর পরেরটার
স্টার্ট, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আচ্ছা। এখন তাহলে আমি মাথায় থাকবে তো, এগুলো মুছে দিলাম। জি ম্যাম, মাথায় থাকবে। ইনশাল্লাহ। এখন জাস্ট দেখো যে আমরা যে এই ভোল্টেজ রেগুলেশনটা দেখবো বা ফেজর ডায়াগ্রামটা দেখবো ফর 3 কেসেস। কি কি বলতো? ল্যাগিং কারেন্ট বা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তারপর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আর একটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে লিড কি? আর ল্যাগিং ম্যাম আগে তো পড়ছি। হ্যাঁ, আগে তো পড়ছো আলহামদুলিল্লাহ। মানে লিডিং ল্যাগিং এগুলো হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যেকার অ্যাঙ্গেল, তাই না? যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলি তাহলে হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেলটা মাইনাস, মানে কারেন্ট পিছে। ইউনিটি হলে কারেন্ট আর ভোল্টেজ একই দিকে, আর লিডিং হলে কারেন্ট উপরে চলে গেছে আর মানে আগে চলে গেছে আর ভোল্টেজটা পিছে রয়ে গেছে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো ফার্স্ট কেসটা আমাদের কি? ফার্স্ট কেসটা হচ্ছে ল্যাগিং। দেখো ল্যাগিং হলে কি হয়, মানে ল্যাগিং বলতে আমি বুঝাচ্ছি, দেখো এখানে যে কারেন্টটা যাবে সেটা কিন্তু এই লোড আমি যেটা দিব ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই লোডটা হচ্ছে এরকম যে এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আইএস আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ভিএস, এদের মধ্যে মনে করো কারেন্ট, মানে এটা হচ্ছে ল্যাগিং লোড। এই লোডটা হচ্ছে ল্যাগিং লোড। ওকে, ল্যাগিং লোড মানে কি? যদি আমি ভোল্টেজ কারেন্ট দিয়ে আঁকি তাহলে ভোল্টেজটা মনে করো, এই ভোল্টেজটা আমি রেফারেন্স ধরবো। এটা কি কি ধরলাম? এটা হচ্ছে ভোল্টেজ ভিএস। ওকে, আর কারেন্টটা কি? ল্যাগিং না? জি ম্যাম। তাহলে কারেন্টটা মনে করো থিটা অ্যাঙ্গেলে ল্যাগ করছে। আচ্ছা, তো এখন এই সার্কিটটা একটু খেয়াল করে দেখো। এই সার্কিটটা যদি আমি চিন্তা করি, সার্কিটের ইকুয়েশনটা কি ছিল? একদম এটা সবসময় মাথায় রাখবো, উপর দিয়ে লিখে রাখি সার্কিটের ইকুয়েশন। আমি যদি ধরো লুপ ফালাই, লুপ ফালাইলে কি হয় বলতো? এখানে মাইনাস প্লাস দিয়ে বের হচ্ছে, প্লাস দিয়ে বের হলে মাইনাস ভিপি বাই এ। এখানে তো লোড, লোড হলে প্লাস আই এস ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু এস প্লাস জে মাইনাস প্লাস দিয়ে এক্স, এই কথাগুলো লিখলাম না, জে এক্স এস, ঠিক আছে, ইন্টু আই এস। আর যেহেতু ওর প্লাস দিয়ে ঢুকতেছে সেজন্য আবার প্লাস হবে, প্লাস ভিএস প্লাস হবে, প্লাস ভিএস। ইকুয়াল টু 0, তাই না? তো এই জি ম্যাম। মাইনাসটাকে আমি শেষমেশ এখানে নিয়ে আসতে পারি। ওকে, যদি মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? জাস্ট ডিপি বাই এ হবে। প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে জি যদি ম্যাম। আমি এটাকে একটু এডিট করে লিখি, কি লিখতে পারি? এরকম করে লিখতে পারি না? ডিপি বাই এ আমি কিভাবে পাবো? ভিএস যেটা আছে তার সাথে আইএস আর ইকুইভ্যালেন্ট যোগ করব, মানে আর কে আই দিয়ে গুণ করে সেই গুণফলটাকে আমি ভিএস এর সাথে যোগ করব, তার সাথে আবার এই রাশিটা যোগ করব। তিনটা যোগ করলে আমি বিপি বাই এ পেয়ে যাব, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে ভিএস আর এটা হচ্ছে আইএস, এদের মধ্যেকার অ্যাঙ্গেল মনে করো থিটা। যেহেতু আইএস টা নিচে, তার মানে আইএস এখানে ল্যাগিং বা কারেন্টটা ল্যাগিং বা এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন দেখো ফার্স্টে আমার ভিএস এর সাথে কি যোগ করতে হবে? আই ইন্টু আর, তাই না? তো মনে করো আর এর একটা ভ্যালু আছে, কিন্তু আর এর তো কোনো দিক নাই, আর তো একটা মান। মনে করো এই ভেক্টরটা যদি হয় 2 অ্যাঙ্গেল -30, তাকে আমি 3 দিয়ে গুণ করতেছি, তাহলে হয়ে যাবে 6 অ্যাঙ্গেল -30। তার মানে জাস্ট মানটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? মানে এই ডিরেকশনটা এটাই থাকবে, জাস্ট মানটা একটু চেঞ্জ হবে। ধরো এটা তো আইএস, তার সাথে আর গুণ করে আমি এটা পেলাম। ওকে, তো এটাকে আমি যোগ করার জন্য প্রথমটা শীর্ষবিন্দুতে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমি কি পাচ্ছি? ভিএস
তার সাথে যোগ হবে আই ইন্টু আর, আইএস ইন্টু আর। এটা আমি বসাই, এটা হচ্ছে আইএস ইন্টু আর। তার সাথে কি করতে হবে বলতো, এটার সাথে আবার যোগ করতে হবে জে ইন্টু এক্স ইন্টু আইএস। আচ্ছা এখন দেখো, ধরো আইএস যেটা ছিল সেটা তো ছিল, তাকে যদি আমি শুধুমাত্র রিঅ্যাকট্যান্সের একটা ওহমিক যে মান, ধরো 20 30 40 যেটাই হোক, সেটা দিয়ে গুণ করি, তাহলে জাস্ট একটা গুণফল পাচ্ছি এটা। কিন্তু যদি জে দিয়ে গুণ করে ফেলি তাহলে কি হবে, এই ডিরেকশনটার সাথে 90 ডিগ্রি হবে, জি তাই না? ম্যাম। এখন এটা হচ্ছে জে ইন্টু আইএস ইন্টু এক্সএস। তাহলে এটা এখন আমি এখানে বসাই। তাহলে দেখো ভিএস যোগ আইএস ইন্টু আর যোগ কি, যোগ আইএস। জে ইন্টু আইএস ইন্টু এক্সএস। টোটালটা কি পাবো, টোটাল যোগফলটা কি হবে, টোটাল যোগফলটা হবে এখান থেকে এখান পর্যন্ত। এটা হচ্ছে, এটা হচ্ছে ভিপি বাই এ। এ। ঠিক আছে, বুঝলাম। এখন খেয়াল করে দেখো ভিএস টা ছোট আর ভিপি বাই এটা কত বড়। তো আমার যে সূত্রটা ছিল না ভোল্টেজ রেগুলেশনের, সেখানে কি ছিল বলতো, ভিপি বাই এ ছিল মাইনাস ভিএস ডিভাইডেড বাই ভিএস। এক্ষেত্রে দেখো ভিপি বাই এটা বড় ভিএস এর চাইতে, অর্থাৎ এটা একটা বড় মান, এজন্য এক্ষেত্রে আমার ভোল্টেজ রেগুলেশন গ্রেটার দেন 1 হবে। মানে গ্রেটার দেন হচ্ছে 100%, কারণ এটা লব বড়। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে লবটা বড়, 1 এর চাইতে বড় না। জি ম্যাম। যদি এটা ছোট হতো, সরি সরি, এটা গ্রেটার দেন 1 না, এটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে, পজিটিভ, কারণ এটা বড় এটা ছোট। তাহলে আমার ধরো 10 থেকে 5 বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি, পজিটিভ মান পাচ্ছি। এই ক্ষেত্রে আমার ভোল্টেজ রেগুলেশনটা হবে পজিটিভ যদি ল্যাগিং হয়, ভিআর পজিটিভ, বিকজ এটা নেগেটিভ মান, এটা পজিটিভ মান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ল্যাগিং এর ক্ষেত্রে কি করছি আবার বলি, ভিএস ল্যাগিং কারেন্টটা দিয়ে দিলাম, কারেন্টটাকে শুধু আর দিয়ে গুণ করলে, যেহেতু ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না এই জন্য এটাই। আর হচ্ছে যখন আমি তার সাথে যোগ করবো এবার জে এক্স এস এস, এই জন্য আইএস কে প্রথমে ঘুরিয়ে জে করে নিলাম, জে আই, তার সাথে এক্স গুণ করে জে আই এক্স, তারপর তিনটা একটার মাথায় একটা বসিয়ে বসিয়ে টোটাল প্রথম পাদবিন্দু থেকে শেষ শীর্ষবিন্দু যোগ করে আমরা বিপি বাই এ পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, আচ্ছা এখন দেখো যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে তখন কি হবে। ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য বলো তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে, বলো তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 থাকে, একই দিকে অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে, জি এটা ম্যাম। মনে করো ভি আর এটা হচ্ছে আই। তাহলে প্রথমে ভি এর সাথে কি যোগ করবো বলো তো, আই ইন্টু আর না। জি ম্যাম। তাহলে মনে করো এটুক তো আমার আই, তার সাথে আর গুণ করলে এটা কিছুটা বেড়ে যাবে, বাট একই ডিরেকশনে, তো এটাকে তুলে এবার এটা শেষ মাথায় বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমার কি যোগ করতে হবে তার সাথে, জে ইন্টু আই ইন্টু এক্স। তাহলে আই এর ডিরেকশন হচ্ছে এটা, তাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে হয়ে যায় এটা, জে দিয়ে গুণ করলে এটা হচ্ছে জে আই, তাকে এক্স দিয়ে গুণ করলে এটা হচ্ছে এটা মনে করো। তাহলে ফাইনালি এটাকে আমি এটা শেষ মাথায় বসিয়ে দিলাম, এটা কি, এটা হচ্ছে জে ইন্টু আই ইন্টু আই। এক্স, আর নিচেরটা ছিল শুধুমাত্র আই ইন্টু আর। তো ফাইনাল আমার যোগফলটা কি হবে বলতো, একদম শুরুটা থেকে শেষ শেষ পর্যন্ত, মাথা পর্যন্ত।
এটা হচ্ছে বিপি বাই এ। তো খেয়াল করে দেখো এই ক্ষেত্রেও আমার ভিএস টা ছোট, বিপি বাই এটা বড়, সুতরাং এক্ষেত্রেও ভিআর বা ভোল্টেজ রেগুলেশনটা হবে পজিটিভ। ঠিক আছে, আর লাস্ট যে কেসটা বাকি, এটাই লাস্ট টপিক, আর টপিক পড়াবো না। ভোল্টেজ রেগুলেশন, ফেজার ডায়াগ্রাম, এটাই দেখার দরকার তোমাদের। ঠিক আছে, সেক্ষেত্রে কি হলো বলো তো, এটা হচ্ছে মনে করো ভিএস। ওকে, এখন আমার কারেন্টটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আঁকছি, তাই না? জি ম্যাম। তো লিডিং করলে কারেন্টটা কি হবে, একটু উপরে হবে। তাহলে এটা হচ্ছে কারেন্ট আইএস, আর এটা হচ্ছে ভিএস। ওকে, আচ্ছা এরপর কি হচ্ছে, দিস ইজ ফর লিডিং কেস। এবার আমার দেখো যদি বিপি বাই এ আবার আগের মতো বের করতে হয়, ভিএস এর সাথে যোগ করতে হবে প্রথমে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে দেখো কারেন্ট তো এতটুকুই, এটা তো আইএসসি, তাকে যদি আর দিয়ে গুণ করি তাহলে মনে করো পেলাম হচ্ছে এটা। তো এটাকে আমি নিয়ে এটা শেষ মাথায় বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কি করতে হবে বলো তো, তার সাথে যে আই এক্স গুণ করতে হবে। জি ম্যাম। তাহলে যে আই এক্স আমি কিভাবে গুণ করব, এটা তো আই এর ডিরেকশন, তাকে আগে জে দিয়ে গুণ করে নিলাম, মানে 90 ডিগ্রি সরিয়ে নিলাম, তার সাথে এবার এক্সএস গুণ করে দিলাম, তাহলে মনে করো এটা পাচ্ছি। তাহলে এটা কি, এটা হচ্ছে জে ইন্টু আই ইন্টু এক্স। ফাইনাল যোগফলটা কি হবে, একেবারে প্রথমটার পাদবিন্দু থেকে শুরু করে শেষটার শীর্ষবিন্দু পর্যন্ত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে দাঁড়াও, এটা একটু আমি একটু ঠিক করে আঁকি, আমি তো একেবারে অ্যাকুরেটলি আঁকি নাই। আচ্ছা এই ক্ষেত্রে যেটা হয় যে আমার আঁকার সমস্যার কারণে এটা হচ্ছে, এটা একটু ছোট হবে, এটা একটু বড় হবে, তখন বিপি বাই এটা হবে হচ্ছে ছোট, ভিএস টা হবে বড়। মানে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড করে কি ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেয়, এই প্রান্তের ভোল্টেজটা এই প্রান্তের ভোল্টেজের চাইতেও বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে ভিএস টা হয়ে যায় বিপি বাই এর চাইতে বড়। তাহলে দেখো এই ক্ষেত্রে বিপি বাই এ ছোট আর ভিএস টা বড় হয়ে যাচ্ছে না এই ভোল্টেজ রেগুলেশনের সমীকরণটায়। অর্থাৎ উপরে আমার একটা নেগেটিভ চলে আসছে, 5 থেকে 10 বিয়োগ করলে -5 পাই, তখন আমার ভিআর টা হয় হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আজকে একটু তোমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন কম হয়েছে, আমি একটু বেশি পড়াই গেছি কারণ সময়টা কম, মিটিংটা আর এক্সটেন্ড করব না। ঠিক আছে, মেইনলি আমরা এখন কি টপিক পড়লাম, আমরা পড়লাম হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনের সূত্রটা দেখেছি, আর 3 ধরনের লোডের জন্য আমরা ফেজর ডায়াগ্রাম দেখেছি, আর ভোল্টেজ রেগুলেশন কেমন হতে পারে সেটা দেখেছি। ঠিক আছে, ল্যাগিং, ইউনিটি আর লিডিং। তোমরা যদি এখানে একটু কমও বুঝো ওইগুলো একটু মাথায় রাখবা। মেইনলি আমার দেখানোর দরকার হচ্ছে কিভাবে যোগ করতে হয়, দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করবা, আর জে দিয়ে গুণ করলে কি হয়, যাতে তোমরা এই ফেজর ডায়াগ্রামটা ইজিলি তিনটা কেসের জন্য আঁকতে পারো। ঠিক আছে, এখন যদি আমরা বইয়ে চলে আসি, বইয়ের তোমাদের দেখো 2.7 নাম্বারটা পড়ানো হয়েছে। এই 2 পয়েন্ট ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম গুলো দেখে নিবা তিনটার জন্য। এটা হচ্ছে ফর ল্যাগিং, এটা হচ্ছে ফর ইউনিটি, এই ছবিটা খেয়াল করে দেখো এটা হচ্ছে ফর কি, ফর লিড ম্যাম। লিডিং। লিডিং। তিনটা ফেজর জি ম্যাম। ডায়াগ্রাম দেখে হচ্ছে জাস্ট এফিসিয়েন্সি নরমাল সংজ্ঞা, পি আউট বাই আউটপুট বাই ইনপুটই হচ্ছে এফিসিয়েন্সি। তো এখানে লস গুলা লিখে, এই লস গুলা তোমাদের ওই পড়তে হতে পারে কারণ আমি এগুলো তোমাদেরকে বলছিলাম।
তো ফাইনালি এই এক্সাম্পল 2.5 পর্যন্ত করবা, আর দেখি এক্সাম্পল 2.6 আছে না। 106 ডি বাদ, ডি এখানে কি জানি করতে বলছে, ডি বাদ, এই 2.7 পর্যন্তই, ঠিক আছে। আর অটো ট্রান্সফরমার না হয় পরে, বাট এখন এখন দেখা লাগবে না। তোমাদের 2.7 পর্যন্ত এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা অবশ্যই 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 করবা, ওকে। তাহলে এক্সাম্পল এক্সাম্পল 2.1 2.6 কি বলছে ম্যাম? শুধু না রিটেন তো ম্যাম। 2.6 নাই, তাহলে 2.5 ই আছে শুধু এখানে। 2.5 টাই এখানে অনেকগুলা এ বি সি ডি ই, ঠিক আছে, সবগুলা করবা, দিব এগুলা আমি। এই যে ই পর্যন্ত অনেক আছে এখানে, একটাতে জাস্ট দিতে এই বলে প্লট নাম্বারটা তো করো। আবার কেমন জানি? জি ম্যাম। হ্যাঁ, ডি নাম্বারটাতে প্লট করতে বলছে। প্লট তো তোমরা করতে হবে না, প্লট করতে হলে এটা একটা কম্পিউটারের সফটওয়্যার দিয়ে প্রত্যেকটা পয়েন্টের জন্য করলে তখন কার্ভটা পাবা, কন্টিনিউয়াস কার্ভ। ওটা দরকার নাই, ডি বাদ দিয়ে বাকিগুলো করবা। বুঝা গেছে? ওকে ম্যাম। বাস, the syllabus was up to this 2.7। অঙ্কগুলো সবগুলা খুব ভালো করে করো, এই অঙ্কগুলো তোমরা পাস করে যখন নানান ধরনের চাকরির পরীক্ষা করবা, যেহেতু তোমরা ইলেকট্রিক্যাল থেকে দিবা, সবসময় ট্রান্সফরমারের ম্যাথ লাগবে। এখন না করলে তখন যে এগুলা মুখস্থ করে করে করতে হবে, এখন করলেও করতে হবে, ঠিক আছে। বাট করাটা সহজ হবে তখন, নাহলে কান্না করবে তখন, কারণ বুঝতেছো না কিছু। তো এগুলা মিস দিও না, এই অঙ্কগুলো ভালো করে করো, ওকে। ওকে ম্যাম। কালকে যদি তোমরা পুরাটার শুরু থেকে শেষ কোনো রিভিউ চাও, ছোট ছোট কোয়েশ্চেন কোনো কিছু থাকে, একটু গুছাই নাও আজকে, তাইলে একটা ক্লাস নিতে পারো, আমাকে বললে আমি স্টার্ট করে দিব। আর যদি না চাও তাহলে এনার্জি কনভার্সন ক্লাসটা হবে না, শুধুমাত্র মেকানিক্যালের প্রেজেন্টেশনটা হবে, তোমাদের উপর, ঠিক আছে। আমি বলবো ওকে, কল রিভিউ করে, ক্লাস নিলে ভালো হতো দরকার ম্যাম। হলে আধা ঘন্টার জন্য হইলো, ছোট ছোট কোনো প্রশ্ন থাকলে একটা দুইটা কোনো কিছু না বুঝতেই পারো, একটা রিভিশন দিয়ে দাও আজকে তোমরা, ঠিক আছে। দিয়ে এটা বুঝি নাই, কালকে আমাকে জিজ্ঞাসা করিও, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, রেকর্ডিং ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে, ওকে, আল্লাহ হাফেজ।